হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। মাঝরাত, পুরো গ্রাম গভীর নিদ্রায় ছিল। একটা মহিলা একটা শবকে কাপড়ে লেপটে রশিতে বেঁধে কবরস্থানের দিকে একাই টেনে নিয়ে যাচ্ছিল। পুরো রাস্তা অন্ধকার ছিল, সেই সব লোকদের চিৎকারে পরিপূর্ণ ছিল। সেই কবরস্থানে একটা গাছের ডালে বসে নাটা ভূত বেশ আনন্দেই তামার পয়সা উড়িয়ে খাচ্ছিল আর গুনগুন করছিল। সেই মহিলা বেশ কষ্ট করে সেই সব টেনে টেনে আনছিল। তারপর গর্ত করে সেই সব পুঁতে দেয়। আর সেই কবরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেই কবরস্থানে হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয়। সেই কবরস্থান থেকে কোনো প্রেত শক্তি বেরিয়েছে। সেই কবরস্থানে মরে থাকা লোকরা ভূতের রূপে বেরিয়ে আসে আর সেই মহিলাকে মারার জন্য এক এক করে এগোতে লাগে। কি এই শ্মশানে কি হচ্ছে? বাপরে, এই ভূত তো এই মেয়েকে মেরে ফেলবে। আমাকে যা কিছু করে এই ভূতেদেরকে আটকাতে হবে। নাটা ভূত তখনই সেই মহিলার কাছে গিয়ে সেই মহিলাকে ওঠানোর জন্য জোরে চেঁচিয়ে বলে, আরে ও মেয়ে, ওঠো! আরে ওঠো ওঠো, সেই ভূত মারতে আসছে, তাড়াতাড়ি ওঠো! আরে পালাও, না হলে প্রাণ হারাবে। কিন্তু এত চেঁচামেচির পরেও সেই মহিলা ওঠেও না, নড়েও না। হাজার চেষ্টার পরেও নাটা ভূত ওকে ছুঁতেও পারে না। শেষে হার মেনে সেই ভূতদের সাথে লড়াই করে। তাই নাটা ভূত ওদের সাথে লড়তে না পেরে সঙ্গে সঙ্গে বেড়াল ভূতকে ডেকে পাঠায়। আরে ও বেড়াল ভূত, যেখানে আছো তাড়াতাড়ি এসো আমার কাছে। আরে এভাবে কাকে ডাকছো? যে তোমার বউকে ডাকছো? মাথা ব্যথা ঠিক আছে তো তোমার? একে আমাকে দেখে কাঁপছো কেন? কি হয়েছে তোমার? আরে তোমার চোখে কি লেবু লেগে গেছে নাকি? তোমার চোখের সামনে সেই ভূতগুলো ওকে মারছে আর তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? আরে তাড়াহুড়ো এদিক ওদিক দেখিনি। কবরস্থানে মেয়েটার চারপাশে এতগুলো ভূতকে একত্র দেখি। আরে বাপরে, এতগুলো ভূত! আচ্ছা আচ্ছা বলো, কি করতে হবে আমায়? আমি মানুষদেরকে ছুতে পারবো না, ওরা দেখতেও পাবে না, শুনতেও পাবে না। তাই কবরে থাকা সেই মেয়েকে তুমি তাড়াতাড়ি কাকির কাছে নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, এখনই নিয়ে যাচ্ছি। এটা বলি বিড়াল ভূত এতগুলো ভূতকে এড়িয়ে কোনোভাবে মেয়েটাকে উঠিয়ে হাওয়ায় গায়েব হয়ে যায়। বিড়াল ভূত যেই কবরস্থানের সীমানা পার করে অমনি বাকি ভূত এক এক করে গায়েব হয়ে যায়। কাকি কাকি, একবার বাইরে আসো দেখি। হ্যাঁ হ্যাঁ আসছি, এটা বলে কাকি বেরিয়ে আসে আর দালানে পড়ে থাকা মেয়েকে দেখে বলে, বেড়াল ভূত, এই মেয়েটা কে আর একে এখানে কেন এনেছিস? বিড়াল ভূত তখন কাকিকে সব কথা বলে। তাহলে আগে মেয়েটাকে ঘরে নিয়ে যাই। মন্ত্র কাকি আগে মেয়েটার মুখে জল ছেটায়। মেয়েটার তাতে জ্ঞান ফিরে আসে। তুমি কে আর কবরস্থানে কেন পড়েছিলে? আর ওটা কি ছিল যেটা তুমি পুঁতে দিলে? আমার নাম অমিতা, আর কুমতি পাহাড়ে আমাদের ছোট্ট একটা গ্রাম আছে। একদিন অমাবস্যার রাতে। দেরি হলো তো কি হয়েছে? বাজারে যত মিষ্টি আলু নিয়ে গেছিলাম সব বিক্রি হয়ে গেল। দারুণ! ওহ, কত ভিড়, কত লোক এসেছিল! বাপরে, আমি তো সামলাতে পারছিলাম না। এতগুলো টাকা দেখলে তো আমার বউ তো খুব খুশি হবে। সেইটা কি ছিল? এমন মনে হলো যেন কিছু গেল এখান থেকে। চোর নয় তো? তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই। এটা ভেবে ও তাড়াতাড়ি চলতে লাগে। কিছু দূর এগিয়ে ঝোপ থেকে একটা ভয়ানক রাক্ষস বেরিয়ে সিংহার ওপর ঝাঁপিয়ে পড়ে আর সেই ঝোপে টানতে টানতে নিয়ে যায়। সকাল হলো। বৌদি, বৌদি, কি হয়েছে বিদিতা?
এত ভয় পেয়ে কেন ডাকছিস আমায় তুই? বল। না কিছু হয়নি, আসলে তোমার ভাই 2 দিন হয়ে গেছে শহরে গেছে, এখনো ফেরেনি, একটু ভয় করছে আমার। আরে ভয় পেও না তুমি, কোথাও আটকে গেছে হয়তো, এসে যাবে। কালকে তোমার থেকে আলু নিয়েছিলাম না, এটা তার টাকা। আর কিছুক্ষণ কথা বলার পর দুজন নিজের নিজের ঘরে চলে যায়। রাত্রি কেন বেরোতে হলো? আর যদি জিজ্ঞেস করি বলবি কোনো ওষুধ নিতে যাচ্ছি, এখন কি করি? কি হলো অমিতা, তুমি রাগ করছো কেন? কিছু হয়নি গো, এই তো প্রতিবেশী বিনীতা আমাকে বলল ওর স্বামী 2 দিন হয়ে গেছে শহর গেছে, এখনো ফেরেনি। এটা বলতেই তো আমার তোমার কথা মনে পড়লো। আমার কথা মনে পড়লো কেন? তুমি বেকার চিন্তা করো না আমাকে নিয়ে। আর সেই দিন সন্ধেবেলায় বিনীতা নিজের মেয়েকে নিয়ে বারান্দায় বসেছিল আর সিংহার অপেক্ষা করছিল। পরের দিন বিনীতা জোরে জোরে কাঁদতে লাগে। অমিতা এই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখে, আরে বৌদি তুমি কেঁদো না গো, সিংহার জন্য কেঁদো না, কোনো কাজে হয়তো ফেসে গেছে, ও এসে যাবে, চিন্তা করো না। তোমার কি মনে হয় দিদি, যে লোকটার 3 দিন আগে আসার কথা এখনো পর্যন্ত ফেরেনি, তো কি ভাববো? জানি না কেন আমার খুব ভয় করছে গো। চিন্তা করো না বোন, গ্রামের লোকেদের সঙ্গে নিয়ে গিয়ে আমি সিংহাকে আবার ঠিক খুঁজে নিয়ে আসবো। রাজেশ গ্রামের কিছু লোক নিয়ে সিংহার খোঁজ করতে বেরোয়, কিন্তু হাজার খোঁজার পরেও সিংহার কোনো খোঁজ পাওয়া যায় না। রাস্তা দিয়ে ফেরার সময় ওরা সিংহার জিনিসপত্র খুঁজে পায়। ঘরে নিয়ে এসে বিনীতাকে দেখাতেই, হ্যাঁ হ্যাঁ আমার স্বামীর জিনিস, ওনার কি হয়েছে গো? ওনার সাথে কোনো কিছু ভালো মন্দ হয়ে গেল না তো গো? বিনীতা জোরে জোরে কাঁদতে লাগে। যখন এতদিন পরেও সিংহা ফেরেনি তো গ্রামের রুটে যায় যে হয়তো সিংহা মারা গেছে। ওদিকে অন্যদিকে এই চাকররা সকালে চলে গেল, এখনো অবধি ফিরলো না। গ্রাম প্রধানের 2 চাকর শহর থেকে শস্য নিয়ে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আরে গাড়ি কেন আটকালে? শোনো তো, আমরা ওই রাস্তা দিয়ে যাব। আরে এই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। ওই রাস্তা দিয়ে গেলে আমাদের দক্ষিণ দিয়ে যেতে হবে, তাহলে কালকে গ্রামে পৌঁছাবো, অনেক দেরি হয়ে যাবে। এমন নয়, পরশুদিন সিংহা আলু বিক্রি করে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপরে সে নিখোঁজ, তাই আমি এইদিকে যেতে একটু ভয় পাচ্ছি। তুমি এত ভীতু? আরে আমরা যদি ওই দিক দিয়ে যাই আমরাও নিখোঁজ হয়ে যাব, তাই তোমার ভয় তো? হ্যাঁ হ্যাঁ এমনই। চুপচাপ গাড়ি উত্তর দিকে নিয়ে চলো। তুমি যা কিছু বলো, আমি সেই রাস্তায় যাব না, আমি এই দিক দিয়ে যাব। ওরা দক্ষিণের দিকে রাস্তা এগিয়ে যায়। সেই দিন অমাবস্যা ছিল। যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা খুব অন্ধকার ছিল, আর ওদের সাথে আনা লালটেনের আলোয় কিছু দূরই দেখা যাচ্ছিল শুধুমাত্র। দূর থেকে 2টো মশালের আলো ওদের দিকে এগিয়ে আসতে দেখে, আরে রাঙ্গা, ওই দেখো কেউ আমাদের দিকে আসছে। এত রাত্রে কে হতে পারে? সে আলোর দিকে দেখলে মনে হয় শুধু আগুন আসছে, আগুন, ভূত নয় তো? আমাকে নিজের ভয়তে ফাঁসিও না, মনে হয় গ্রামের লোক কোনো আসছে। ওরা দুজনে ওখানেই দাঁড়িয়ে দেখতে লাগে। গাড়ির পেছনে তখন একটা আওয়াজ হয়। পেছন ঘুরে দেখে তো কেউ ছিল না, কিন্তু আগে ফিরতেই সামনে দাঁড়িয়ে বিশাল ভয়ঙ্কর রূপী রাক্ষস। সেই রাক্ষসকে দেখে দুজনের মুখ বন্ধ হয়ে যায়। রাক্ষস ওদের মারতে যে ওদের উপর লাফায়, তো ডোরা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে লাগে, কিন্তু রঙ্গাকে রাক্ষস ধরে মেরে ফেলে আর টানতে টানতে নিজের সাথে পাশের জঙ্গলে নিয়ে যায়। রাক্ষস রঙ্গাকে নিজের সাথে নিয়ে গিয়ে ও সনসামের মূর্তির সামনে বলি দিয়ে দেয়। সকাল হতেই ডোরা কোনো মতে গ্রাম প্রধানের কাছে আসে আর যা যা হয়েছে সব বলে দেয়। হতে পারে সেই রাক্ষসী তাদেরকে মেরে ফেলেছে।
যারা হারিয়ে গেছে, যে হারিয়ে গেছে মনে হয় গ্রামকে দুঃখ দিতে চায়। এখন থেকে রাত্রে অন্ধকার হওয়ার পরে গ্রাম থেকে কেউ বাইরে যাবে না, কিংবা বাইরের লোকও প্রবেশ করতে পারবে না, এমন আমাদের গ্রামের লোকেদের সঙ্গে আশেপাশের গ্রামেও বলে দাও। আর গ্রাম প্রধানের বলা কথা অনুযায়ী ডোরা নিজের গ্রামের সাথে সাথে পাশের গ্রামেও এই খবর ছড়িয়ে দেয়। শোনো শোনো শোনো, গ্রামের জঙ্গলের মধ্যে একটা বড় রাক্ষস ঘুরে বেড়াচ্ছে। সেই রাস্তা দিয়ে এসে থাকা লোকেদের সে মারছে। তাই অন্ধকার হওয়ার পরে গ্রামের বাইরে কেউ যাবে না, আর বাইরের থেকে গ্রামে কেউ আসবে না, এমন গ্রাম প্রধানের আদেশ। প্রাহুসার প্রাহুসার। দিন এভাবেই কাটতে লাগে। রাত হতে না হতেই গ্রামের সব লোক নিজের ঘরে দরজা বন্ধ করে বসে যায়, আর অন্ধকার হওয়ার আগেই পুরো গ্রাম নিস্তব্ধ। শোনো গো, তুমি তো শুনলে এটা। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে তুমি একটু সামলে থেকো। তোমার তো শরীর ঠিক আছে, তাহলে পাশের গ্রামে কেন যাচ্ছ? অমিতা, আমি তোমাকে কতবার বলেছি আমার নিয়মিত ওষুধ দরকার। সময় মতো চিকিৎসা না হলে আমার প্রাণ বিপদে পড়বে। তাহলে তুমি দিনের বেলা চলে যাও, রাত্রিবেলা কেন? রাত্রিবেলায় তো সব সমস্যা। জানি না কেন খুব ভয় করছে। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। আমার ওষুধের জন্য সেই পাতার রস মাঝরাতে না ভেঙে নিলে আর 3 মিনিটে ব্যবহার না করলে সেটা কোনো কাজের নয়। আমি সেই জঙ্গলের কোনা কোনা জানি, অনেক গুপ্ত রাস্তা জানি যেটা কেউ জানে না। ভয় পেও না, আমি রাত্রি যাত্রা করব। রাস্তায় খাওয়ার জন্য থুলিতে দিয়ে দাও। ঠিক আছে, যা বলার আমি বললাম, এখন তোমার ইচ্ছে। এটা বলি ও ঘরে চলে যায়। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে, আর অমাবস্যার হওয়ার কারণে সেই রাত পুরো নিস্তব্ধ ছিল। আর রাজেশ একলাই পাশের গ্রামে রওনা হয়। অমিতা কিচেনে নিজের কাজ শেষ করে ঘরে এসে দেখে যে খাবার ও পুটলিতে ভরে দিয়েছিল তা ওখানেই রয়ে গেছে। আরে, খাবার পুটলি তো ভুলে গেছে, কি করি এবার? উনি গেছেন বেশিক্ষণ হয়নি, নিশ্চয়ই বেশি দূর যাননি। আমি গিয়ে দিয়ে আসি। আর এটা ভেবে নিজের স্বামীর খোঁজে গলির দিকে যায়, কিন্তু ও নিজের স্বামীকে দেখতে পায় না। আরে, এই মাত্র তো বেরোলেন, এত তাড়াতাড়ি গ্রাম ছেড়ে বেরিয়ে গেলেন। দেখতে পাচ্ছি না তো ওনাকে। আর এমনিতেও গ্রামের সীমা পার করে আমি কি করে যাব? বাইরে একটা রাক্ষস ঘুরছে যে। এই সময় তো গ্রামের সীমা পার না করার আদেশ দিয়েছেন গ্রাম প্রধান। আর যদি আমি এই পুটলি না দিই তাহলে উনি না খেয়ে থাকবেন যে। আর এটা ভেবে ও নিজের মধ্যে সাহস এনে বেরিয়ে যায়। সেই আদেশের কারণে পুরো গ্রাম নিস্তব্ধ ছিল, আর অমিতা সীমা পার করে জঙ্গলে চলে যায়। পুরো জঙ্গল অন্ধকার নিস্তব্ধ ছিল, একদম শুনশান। তখনই হঠাৎ কারোর জোরে জোরে চেঁচানোর আওয়াজ আসে। ভয় পেয়ে অমিতা একটা গাছের পেছনে লুকিয়ে দেখতে লাগে। ও একটা গাছের পেছন থেকে দেখতে লাগে ওই রাক্ষসটা একটা লোককে মেরে ফেললো। আর ওকে কোথাও নিয়ে গেল। অনিতা সেই রাক্ষসের গলায় নিজের স্বামীর চেন দেখতে পেল। এ কি, ওর গলায় সেই চেনটা কি করে, যেটা আমি বিয়ের সময় আমার স্বামীকে উপহার স্বরূপ দিয়েছিলাম? তাহলে কি আমার স্বামীকেও এই মেরে ফেলেছে কে? এটা ভেবে ও নিজের সমস্ত সাহস নিয়ে সেই রাক্ষসের পিছু করতে লাগে। সেখানে রাক্ষস সেই লোকটার বলি দিয়ে দেয় যাকে ও উঠিয়ে এনেছিল। আর বলি শেষ হতেই সেই রাক্ষস রাজেশে রূপান্তরিত হয়। আর এইসব দেখে অমিতা অবাক হয়ে থেকে যায়। তার মানে আমাদের গ্রামের লোকদেরকে আমার স্বামী মারছিল। আমার স্বামী রাক্ষসে কেন পরিণত হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অমিতার মাথা ঘুরিয়ে ওখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে অমিতা দেখে সকাল হয়ে গেছে। আরো তাড়াতাড়ি ঘরে চলে যায়। আরো বসে কালকের রাত্রির ঘটনা মনে করতে লাগে। কালকে যেটা আমি দেখলাম রাত্রিবেলা, সেটা কি সত্যি? আমার স্বামী রাক্ষসে কেন বদলালো? আর আমার স্বামী যদি রাক্ষস হয় তাহলে ওকে মেরে দিতে হবে। আর এমনি ছেড়ে দিলে ও আরো লোককে মেরে ফেলবে। এরকমই চিন্তা করছিল
তখনই রাজেশ ঘরে ফেরে। অমিতা, অমিতা, একটু জল নিয়ে এসো, খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আনছি। জল দিয়ে ও পেছনে চলে যায়। নিজের স্বামী মানবরূপী রাক্ষস জানতে পেরে অমিতা ভেঙে পড়ে। ওর খুব খারাপ লাগতে লাগে যে ওর স্বামীর জন্য অসহায় মানুষ মারা যাচ্ছে। অমিতা সেই রাক্ষসকে কোনোভাবে মারার সংকল্প নেয়। তাই ঘরের পেছনে ধুতুরা বিষ পিষতে লাগে আর বিষ তৈরি করে রাত্রে সেই বিষ রাজেশের খাবারে মিশিয়ে দেয়। বিষাক্ত খাবার খেতে রাজেশের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়। আমি আমার মৃত স্বামীকে কাপড়ে লেপটে মাঝরাতে শ্মশান ঘাটে নিয়ে গেছিলাম, তারপর মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিই। এটাই হয়েছিল কাকি। আমার স্বামীকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। উনি যদি বেঁচে থাকতেন পুরো গ্রাম শেষ হয়ে যেত, তাই আমাকে এটা করতে হলো। গ্রামের সুরক্ষার জন্য তুমি যে ত্যাগ করেছো তা কোনো সাধারণ নয়। কিন্তু সত্যি কি তোমার স্বামী রাক্ষস? আর যদি রাক্ষস হয়েই থাকে তাহলে ওর কেন রূপান্তরিত হচ্ছে সেটা জানতে হবে। ও যদি কোনো খারাপ শক্তির কবলে থেকে থাকে তাহলে মেরে ওকে কোনো লাভ নেই। তো এখন আমাদের জানতে হবে যে আসলে এটা কি, না হলে তোমার স্বামীর মতো অন্য কাউকে আহ্বান করার বিপদ রয়েছে। বেড়াল ভূত, নাটা ভূত কোথায়? কাকি, ওই নাটা ভূত তো কবরস্থানেই আছে। কি, নাটা ভূত আসেনি? ভাবলাম তোমার সাথে এসেছে। মনে হচ্ছে ভূতরা ওকে এখনো ছাড়েনি। তবে এক কাজ কর, সেই কবরস্থানেই যাই। এটা বলে মন্ত্র কাকি, অমিতা আর সেই বিড়াল ভূত সেই কবরস্থানে যায় যেখানে রাজেশকে পোতা হয়েছে। ওখানে গিয়ে দেখে তো নাটা ভূতকে একটা ভূত কবর থেকে হাত বের করে আটকে রেখেছে। নাটা ভূত নিজেকে কোনোভাবেই ছাড়াতে পারছিল না। কাকি তখন তার চমৎকারী লাঠি ছোড়ে, তো পাথর আনা সেই ভূত ভস্ম হয়ে যায়। তুমি এসে গেছো কাকি, আমি তোমাকে ডাকতে চাইছিলাম কিন্তু এরা আমার মুখ বন্ধ করে দিয়েছিল। আরে ছাড়ো আমাকে, এখানে কি কুস্তি প্রতিযোগিতা হচ্ছে? আমাকে যতই ধরে রাখো তোমরা, কোনো পুরস্কার পাবে না কিন্তু। আরে ছাড়ো ছাড়ো, কাকি তোমাকেই সাহায্য করতে হবে। কাকি মন্ত্র ছড়ি দেখিয়ে মন্ত্র পড়তেই গাবরা জামান, গাবরা জামান জো, গাবরা জামান, গাবরা জামান জো। কবর থেকে বের হওয়া হাতে আলো পড়তেই নাটা ভূতকে ধরে থাকা হাত আবার কবরে চলে যায়। কাকি তক্ষুনি সেই কবরের আশেপাশে বেতাল রঙ্গোলি বানিয়ে সমাধিতে রাজেশের আত্মা ডেকে পাঠায়। তো আত্মা কবর থেকে বেরিয়ে আসে। অমিতা রাজেশের আত্মা দেখতেই, শোনো গো, আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্য গ্রামের লোকরা মারা যাচ্ছিল, তাই এক মুহূর্ত না ভেবে তোমাকে মেরে দিই। আমি বুঝতে পারিনি আমি কি করব। দুঃখী হয়েও না অমিতা, তুমি ঠিক কাজ করেছো। তুমি যদি না মারতে আমি কত লোকেদেরকে হয়তো মেরে ফেলতাম। আসল কারণ কি যে তুমি রাক্ষসে বদলে গেছো, বলো। আমি ছোট থেকে বিকলাঙ্গ ছিলাম। গ্রামের লোকেরা আমাকে দেখে আমাকে নিয়ে ঠাট্টা করত। কিছুদিন পরে আমি অমিতাকে বিয়ে করলাম। আমার বিকলাঙ্গ হওয়ার জন্য অমিতাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সবাই আমাকে ল্যাংড়া ল্যাংড়া বলে অনেক কিছুই বলতো। আমার স্ত্রীকেও যে আমার সঙ্গে বিয়ে করলে অনেক অপমানিত হয়েছে। একদিন অমিতা আমার ল্যাংড়া হওয়ার কারণে গ্রামের লোকেরা আমাকে কাজ দিচ্ছে না। এতদিন আমার ছোট জমির মধ্যে সবজি উঠিয়ে যেমন তেমন বেঁচে রয়ে গেলাম। তারপরে স্ত্রীকেও দেখতে হবে, কিন্তু আমার কাছে চাকরি নেই। সেই ছোট জমিটাও বর্ষার অভাবে শুধু মাটি রয়ে গেছে। সেটা বিক্রি করে আমি ঘাস কিনতে চাই। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। অন্যের কাছে ভিক্ষা চেয়ে জীবনযাপন করার থেকে নিজের পরিশ্রম বেশি ভালো। তুমি যেমন ঠিক মনে করো করো। আমাদের গ্রাম প্রধানকেই সে জমিটা দিয়ে দিলাম। প্রথম টাকাটা দিয়ে আমরা মহিষ কিনলাম।
সারাদিন ওকে চড়িয়ে ওদের দুধ বিক্রি করে আমরা নিজেদের ঘর চালাচ্ছিলাম। একদিন আমি মহিষদেরকে জঙ্গলে নিয়ে গেলাম, ওরা ঘাস খাচ্ছিল, তাই আমিও গাছের তলায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো তো সন্ধে হয়ে গেছিল, মহিষদের দেখতে পেলাম না। আমি তাদের জঙ্গলে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছিলাম। জীবিকার জন্য অন্য কোনো সাধনও নেই, মহিষ ছাড়া ঘর যাওয়া বেকার, তার থেকে মরে যাওয়াই ভালো। তাই আমি চারিদিকে আমার মহিষদেরকে খুঁজছিলাম। এমন করতে করতে একটা ছোট পাহাড়ের উপরে একটা ভগ্নাশেষে পৌঁছে গেলাম। দেখলাম একটা বুড়ো সিংহ আমার দিকেই দেখছিল, আর আমাকে খাওয়ার জন্যই সে দেখছিল। আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছিল। এমনি তো আমি কারোর কাজে আসি না, আমার বিকলাঙ্গতার ব্যাপারে জানার পরেও আমার সঙ্গে বিয়ে করে থাকা আমার স্ত্রীও এত কষ্ট সহ্য করে ওর খেয়াল রাখতে পারছি না। আমার কাছে যে 4টে মহিষ ছিল ওরাও কোথাও চলে গেল। আমার বেঁচে থাকার মানে নেই, আমাকে মেরে খেলে অন্তত এই সিংহর পেট তো ভরবে। এই ভেবে আমি সেই সিংহর খাদ্য হয়ে গেলাম নিজেকে সমর্পণ করার জন্যে। আর সেই কারণে সেই সিংহ অভিশাপের থেকে মুক্ত হয়ে একটা দেবী রূপে পরিণত হয়। আমি খুব আশ্চর্যতে পড়ে গেলাম। হে মানুষ, তোমাকে ধন্যবাদ। তোমার সমর্পণের কারণে আজ আমি অভিশাপ থেকে মুক্ত। তোমার কি বরদান চাই বলো, আমি তা পূরণ করব। ধন্য হলাম মা, ধন্য হলাম। আমার একটাই ইচ্ছা, আমি আর বিকলাঙ্গ না থাকি, আমিও যাতে সাধারণ হয়ে ঘুরতে পারি, যাতে আমি একটা কাজ পেয়ে যাই আর স্ত্রীকে দেখতে পাই। আমি তুমি খুবই ভালো মানুষ, বাকিদের মতো ধন সম্পত্তি না চেয়ে তুমি খুবই সাধারণ জিনিস চেয়েছো আমার কাছে। আমাকে ঠিক করে দাও, আমি পরিশ্রম করব, এটা বলেছ। আমি তোমাকে তোমার পছন্দসই বরদান দেব। তোমার বিকলাঙ্গতা দূর হয়ে যাবে আর তুমি তোমার স্ত্রীর সাথে সর্বদা সুখে থাকবে। কিন্তু কিন্তু বলো মা। আমার অভিশাপ ভাঙার ফলে সেই অভিশাপ তোমার লেগে গেছে, যেটা আমার 150 বছর ভুগতে হতো। তেমন তুমিও 150 অমাবস্যা অবধি একটা ক্রূর রাক্ষসে বদলে যাবে। তখন তুমি তোমার বুদ্ধি হারিয়ে ফেলবে, জঙ্গলে ঘুরতে থাকা কোনো ব্যক্তিকে মেরে এই মন্দিরে এনে সনস্বামী মূর্তির সামনে বলি দেবে। যে অভিশাপ তোমার লেগেছে তার জীবদ্দশায় তুমি কাউকে বলতে পারবে না। আর তুমি যদি কাউকে তোমার অভিশাপের কথা বলো, সেই অভিশাপ তারও লেগে যাবে। এইভাবে বরদানের সঙ্গে অভিশাপও দিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে অভিশাপের কারণে আমার লম্বা পা সামান্য রূপে এসে গেল। আমার মনে হলো আমার মধ্যে শক্তি এসে গেছে। তাই প্রত্যেক অমাবস্যাতে চিকিৎসার বাহানা করে আমার স্ত্রীকে মিথ্যে বলে জঙ্গলে চলে যেতাম। রাক্ষস হয়ে আমি কাউকে না কাউকে মেরে সুনসামের মূর্তির উপরে বলি দিয়ে দিতাম। রক্ত খেয়ে দিত সে। আমার স্ত্রী যে সত্যটা জানতো না, এইভাবে আমাকে মেরে ফেললো যে আমি গ্রামের জন্য ভালো নয়। তাই তোকে যখন পোতা হয়েছিল, তোর ভেতরে রাক্ষসী আত্মা বেরিয়ে আসে আর ওর ইচ্ছা পূরণ না করতে দেওয়া তোমার স্ত্রীকে মারার জন্য বাকি মৃত আত্মাদের শরীরে প্রবেশ করে যায়। এখন সেই দুষ্ট আত্মাকে যদি না মারা হয়, তাহলে সেই আত্মা আবার কারোর ভেতর ঢুকতে পারে। আব্রাজামান, গাব্রাজামানজু, গাব্রাজামান, গাব্রাজামানজু। মন্ত্র পড়তে রাজেশের কবরে বন্দি সেই রাক্ষসী আত্মা বেরিয়ে এসে কাকির হাতের কাঁচের বোতলে বন্দি হয়ে যায়। আর রাজেশের আত্মা তখনই শান্ত হয়ে যায় আর পরলোকগামী হয়ে যায়। মা, তুই যদি আগে আসতি আমার কাছে, তাহলে হয়তো এই কষ্টটা তোকে করতে হতো না। আমি তোর স্বামীকে পূর্ণ জীবিত তো করতে পারি না, কিন্তু ওর আত্মাকে শান্তি দিতে পেরেছি। রাজেশের আত্মা খুশি খুশি পরলোকগামী হয়েছে। এখন তোমার গ্রামের আর কোনো বিপদ নেই, তুমি যেতে পারো। এই নাটা আমার সাথে আয়, আর একটা ছোট্ট কাজ আছে। ঠিক আছে কাকি, আমাকে 5 মিনিট সময় দিন, আমি আসছি। এটা বলে নাটা ভূত কবরের ভেতর যায় আর সেখান থেকে তামার শিকে নিয়ে বেরিয়ে আসে। চলো চলো কাকি, কোথায় যাওয়ার আছে আমাকে বলো। চ বলছি। আর ওরা সনস্বামীর মন্দিরের কাছে যায়।
আর কাকির দ্বারা বানানো সেই কাঁচের বোতল শ্মশানী মন্দিরে রাখতেই রাক্ষস মুক্ত হয়ে যায়। রাক্ষস বেরিয়ে আসে আর রাক্ষসের সেই আত্মা কাকির ওপর হামলা করে। নাটা ভূত আর কাকি ওর সাথে খুব লড়াই করে। হঠাৎ সেখানে বেড়াল ভূত এসে সেই রাক্ষসকেও আটকায়। আর এক মুহূর্ত দেরি না করে কাকি তার মন্ত্র ছড়িয়ে দিয়ে সেই রাক্ষসকে মেরে ফেলে। আর নাটা ভূত আর বেড়াল ভূত মিলে সেই মন্দির ধ্বংস করে দেয়। তারপর অমিতার বাড়ি যায়। কাকি তারপর অমিতার গ্রামে গিয়ে যা যা হয়েছে সব জানায়। অমিতার দ্বারা করা সেই ত্যাগের জন্য গ্রাম প্রধান অমিতাকে 2 একর জমি আর 4টে গরু দেয়। আর অমিতা গবাদি পালন আর চাষবাস করে দুধ বিক্রি করে নিজের জীবনযাপন করতে লাগে।